আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি সকলেই আপনারা ভালো আছেন এবং আপনারা যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ধীরে ধীরে প্রস্তুত করে তুলছেন, আপনাদের সকলের জন্য জেনেসিস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের এই সলভ ক্লাস। আপনারা আমাদের প্যাথোলজি পোর্শনের ইনফ্লামেশন চ্যাপ্টারের যে পরীক্ষাগুলো দিয়েছেন, যে 50টা প্রশ্নের, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করছি। আমাদের সলভ ক্লাসে আজকে আমি আপনাদের সাথে আছি, ডক্টর মুখলিসুর রহমান। আমাদের এখানে মোট প্রশ্ন ছিল 50টি, তার মধ্যে 25টি প্রশ্ন ছিল এমসিকিউ এবং 25টি এসবিএ ছিল। আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে যদি একটু কথা বলি। প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল গুলো তৈরি হয়, আবার কিছু মেডিয়েটর রয়েছে যেগুলো আগে থেকেই তৈরি হয়ে থাকে, জাস্ট ইনফ্লেমেটরি কোনো রেসপন্স যদি আসে তাহলে সেই মেডিয়েটর গুলো তখন রিলিজ হয়। ওকে, মেডিয়েটরস আমরা জানি যে প্রিফর্ম মেডিয়েটরস মোট তিনটাই আছে মূলত। এটা হচ্ছে হিস্টামিন, সেরোটোনিন, আর একটা হলো লাইসোসোমাল এনজাইম। এই তিনটা, ওকে, আমরা এখানে তিনটা দেখতে পাচ্ছি, এই তিনটা হিস্টামিন, সেরোটোনিন, লাইসোসোমাল এনজাইম। তাহলে এই পয়েন্টগুলোর আলোকে আমরা এখান থেকে যদি খুঁজে বের করি তাহলে এ নম্বরটা ট্রু এবং ডি নম্বরটা ট্রু, তাই না? বাকিগুলো হচ্ছে ফলস। এরপরের প্রশ্ন হচ্ছে কেমিক্যাল মেডিয়েটর ইন একিউট ইনফ্লামেশন। কেমিক্যাল মেডিয়েটর ইন একিউট ইনফ্লামেশন, এগুলোর ক্ষেত্রে কয়েকটা স্টিম দেওয়া আছে। আমরা দেখি নাইট্রিক অক্সাইড কজেস স্মুথ মাসেল রিল্যাক্সেশন, এটা তো ট্রু স্টেটমেন্ট, আপনারা জানছেন। ব্র্যাডিকাইনিন কজেস পেইন, এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আমরা জানি যে ইনফ্লেমেটরি ইনফ্লেমেশন প্রক্রিয়ার ফলে যে পেইন হয়, এই পেইনের ক্ষেত্রে দুইটা মেডিয়েটর কাজ করে, একটা হচ্ছে ব্র্যাডিকাইনিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। ওকে, দুইটা। তাহলে এখানে ব্র্যাডিকাইনিন কজেস পেইন, এটা ট্রু। C3b acts as অ্যানাফাইলোটক্সিন, আমরা জানি যে C3b হচ্ছে একটা, এই নম্বরটা হচ্ছে C5a is a chemokine, এটা ঠিক আছে, ট্রু। A2 কজ, ইনফ্লেমেটরি মেডিয়েটর গুলোর মধ্যে যে পয়েন্টটাকে আমরা একটু গুরুত্ব দিব সেটা হচ্ছে যে আমাদের বলি বা মেডিয়েটর বলি স্পেসিফিক কিছু ফাংশন করে, যেমন হচ্ছে ভেসোডাইলেশন কারা করে, ভেসোকনস্ট্রিকশন কারা করে, পেইন মেডিয়েটর হিসেবে কে কে কাজ করে, এই পয়েন্টগুলো কিন্তু প্রশ্ন আসে। ওকে, তো আমরা তাহলে আমাদের পরের প্রশ্নে যাচ্ছি। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, এগুলোর মধ্যে স্পেসিফিক কোন ফ্যাক্টরটা কি কাজ করে সেগুলো আমাদের জানতে হয়। তো আমরা ভেসোডাইলেটর গুলো এখানে জানবো। ভেসোডাইলেটর গুলোর মধ্যে প্লেটলেট অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর, এটা ভেসোডাইলেটর হিসেবে কাজ করে না। C3a C5a এগুলো ডিরেক্টলি ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, এগুলো ট্রু। প্রোস্টাগ্ল্যান্ডিন ভেসোডাইলেটর আপনারা জানেন, এটা ট্রু। লিকোট্রিনটা মূলত ভেসোকনস্ট্রিকশন করে, তাহলে এটা ফলস, এবং ব্র্যাডিকাইনিন ভেসোডাইলেটর হিসেবে কাজ করে, এটা ট্রু। আপনাদের সুবিধার্থে আমরা ভেসোডাইলেশন যারা করে তাদের নামগুলো এখানে সংযুক্ত করে দিয়েছি, আপনারা একটু দেখে নিতে পারেন আপনাদের বইয়ে, রবিন্সের বইয়ে, ইভেন আমাদের জেনেসিসের শীটেও আমরা সুন্দর করে এগুলো চার্ট করে দিয়েছি, আপনারা একটু ভালো মতো দেখে রাখবেন। যেমন ভেতরে আছে হিস্টামিন, সেরোটোনিন, ব্র্যাডিকাইনিন, C3a, 5a, 4a, প্রোস্টাগ্ল্যান্ডিন, I1, E2, E1, E1, E2 এন্ড D2 নাইট্রিক অক্সাইড, এগুলো ভেসোডাইলেটর হিসেবে কাজ করে। তাহলে এগুলো আপনার জানা থাকলে আপনি সহজে এখান থেকে উত্তরটা বের করতে পারবেন। তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি, নাইট্রিক অক্সাইড। আমরা জানি যে নাইট্রিক অক্সাইড ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লেমেটরি মেডিয়েটর। সো আমরা এখানে জানবো ইজ ইম্পর্টেন্ট ফর ব্রেন ফাংশন। নাইট্রিক অক্সাইড আসলে ব্রেন ফাংশনে তার গুরুত্বপূর্ণ রোল রয়েছে, তাহলে এটা হলো ট্রু। ইজ অ্যান অটোকোয়েট, নাইট্রিক অক্সাইড সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা তথ্য জানতে হবে, আমরা এখানকার ট্রু স্টেটমেন্ট গুলো আগে জানি। নাইট্রিক অক্সাইড ইজ অ্যান অটোকোয়েট, এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের কারো কোনো সন্দেহ নেই, তাহলে এটাও ট্রু। পার্টিসিপেট ইন মাইক্রোবিয়াল কিলিং, অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কিলিং প্রসেসে নাইট্রিক অক্সাইডের রোল নেই, তাহলে এটা হচ্ছে ফলস। ওকে, ঠিক আছে, এটাও ট্রু। এন্ড অরিজিনেটস ফ্রম আর্জিন, এটা ট্রু। আমরা জাস্ট ট্রু স্টেটমেন্ট গুলো জানলাম, আমরা নাইট্রিক অক্সাইড সম্পর্কে ডিটেইলস একটু জানবো এই তথ্যগুলোর মাধ্যমে। ওকে, তাহলে আমরা উত্তরগুলো বের করতে সহজ হবে। নাইট্রিক অক্সাইড সম্পর্কে একটু আমাদের জানতে হবে। ওকে, যেমন এটা হচ্ছে একটা সলিউবল গ্যাস, এটা হচ্ছে প্রোডিউস ফ্রম আর্জিনিন বাই দ্য অ্যাকশন অফ নাইট্রিক অক্সাইড সিনথেস, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। এবং ইফেক্টস আমরা যদি দেখি, যে একটু আমরা দেখেছি নাইট্রিক অক্সাইড ভেসোডাইলেশন হিসেবে, ডাইলেটর হিসেবে কাজ করে, রিডিউস প্লেটলেট অ্যাগ্রিগেশন। ওকে, এখানে আমাদের একটা স্টিম দেওয়া ছিল, দেখেন আপনারা যে এখানে এটা নেই অবশ্য। তো এটা মনে রাখতে হবে যে নাইট্রিক অক্সাইড রিডিউস প্লেটলেট অ্যাগ্রিগেশন এন্ড অ্যাডিশন, তারপর রিডিউসেস ইনফ্লেমেটরি রেসপন্স। ওকে, তো নাইট্রিক অক্সাইড ইনফ্লেমেটরি রেসপন্স কে রিডিউস করে। হোস্ট ডিফেন্স এগেইনস্ট ইনফেকশন, তারপর কজেস ড্যামেজ টু হোস্ট সেল এন্ড টিস্যু, সাইটোটক্সিক টু টিউমার সেল, রোল ইন প্যাথোজেনেসিস অফ সেপটিক শক এন্ড অ্যাক্টস অ্যাজ অটোকোয়েটস। যাই হোক, এই তথ্যগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে, কেমন? আমরা পরের প্রশ্নে যাই। সিআরপি, আমরা জানি যে ইনফ্লেমেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো রিঅ্যাক্টিভ, সেটা হলো যে মানে একিউট ফেজ প্রোটিনস।
একটা প্রশ্ন কখনো কখনো সরাসরি চলে আসে যে হোয়াট আর দ্য একিউট ফেজ প্রোটিনস। ওকে, সো হোয়াট আর দ্য একিউট ফেজ প্রোটিনস, এটা এটা যেমনি কখনো কখনো চলে আসে, আবার কখনো কখনো আমাদেরকে আলাদাভাবে স্পেশালি বলতে একিউট ফেজ প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হলো একিউট ফেজ প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিআরপি। ওকে, তো এই সিআরপি সম্পর্কে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, আমরা সেই প্রশ্নটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। যেমন দেখুন যে সিআরপি ডাজ নট হ্যাভ অ্যান্টিজেন স্পেসিফিসিটি। সিআরপি ডাজন্ট হ্যাভ অ্যান্টিজেন স্পেসিফিসিটি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা বুঝেন কিনা একটু দেখেন। যে অ্যান্টিজেন স্পেসিফিসিটি মানে বোঝায় যে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে সেই সাবস্টেন্সটা বাড়ে বা সেই উপাদান মানে সেই যদি সিআরপি ক্ষেত্রে আমরা চিন্তা করি, সিআরপি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সিআরপি ক্ষেত্রে ইউজুয়ালি যেটা হয় সেটা হলো যে যে কোনো ধরনের যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনের ক্ষেত্রে সিআরপি বাড়তে পারে, কিছু কিছু ইনফ্লামেশনের ক্ষেত্রে সিআরপি অনেক বেশি বাড়ে, সেটা আমাদের জানতে হবে। কিন্তু আমরা যদি কমনলি বলি যে ডাজন্ট হ্যাভ অ্যান্টিজেন স্পেসিফিসিটি, তাহলে কিন্তু এটা ট্রু, কারণ সিআরপি কোন স্পেসিফিক এগেনস্টে শুধু বাড়ে না, এটা বাড়ে হচ্ছে প্রায় সব ধরনের ইনফ্লামেশনের ক্ষেত্রে এটা বাড়তে পারে। তো এটার জন্য গুরুত্বপূর্ণ আমাদের সিআরপি কেন দেখা দরকার, সিআরপি হচ্ছে যে কোনো ডিজিজের প্রগনোসিসের জন্য দরকার। সিআরপি যে কোনো ডিজিজের ক্ষেত্রে specificity true increases significantly increases significantly in acute viral infection। আমরা বলেছি যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে এটা বাড়তে পারে, ভাইরাল ব্যাকটেরিয়াল সবগুলোতে বাড়তে পারে, কিন্তু ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এটা সিগনিফিকেন্টলি বাড়ে। এটা ট্রু স্টেটমেন্ট, ইজ প্রোডিউসড ইন দ্য লিভার, এটা ট্রু। এটা কখনো কখনো সিঙ্গেল বেস হিসেবে এই প্রশ্নটা কখনো আসতে পারে যে সিআরপি হোয়াট ইজ দ্য সোর্স অফ সিআরপি অর হোয়ার সিআরপি ইজ প্রোডিউসড, তাহলে আমরা বলবো লিভার, তাহলে সিঙ্গেল বেস এটা একটা উত্তর। দুই নম্বর is an useful investigation in the management of bacterial endocarditis true। আসলে আমরা বলেছি যে সিআরপি কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটি না থাকলেও বিভিন্ন ডিজিজ যখন ডায়াগনোসড হয়ে যায় সেই ডিজিজগুলোর মানে ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে সরাসরি সিআরপি অ্যাক্টিভলি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট করে না, বাট যদি সিআরপি রেইজ হয় আমরা কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে সেটার একটা পজিটিভ পয়েন্ট চিন্তা করতে পারি। আরেকটা হলো যে যখন কোনো একটা ডিজিজ ডায়াগনোসড হয়ে গিয়েছে সেই ডিজিজটার পরবর্তী সময়ে ফলো আপ বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু সিআরপি একটা রোল আছে, যে আমরা যখন ম্যানেজ করতে যাব তখন সিআরপি ভ্যালু, যেমন সাপোজ আমরা যদি প্যানক্রিয়াটাইটিস চিন্তা করি বা এখানে সিআরপি দিনে দিনে, তাহলে আমরা যদি সিআরপিটা জাস্ট করি সিআরপি কমে আসা মানে ওই স্পেসিফিক একটা ধারণা পেতে পারি। এই পার্সপেক্টিভ আমরা বলতে পারি ইজ ফুল ইনভেস্টিগেশন ইন দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাঙ্গারিক সাবস্টেন্সটাকে বা টার্গেট সাবস্টেন্সটাকে অপশনাইজেশন করে নিতে হয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে ফলোইং আর দ্য অপশন ইজ, তাহলে আমরা যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনের ক্ষেত্রে ইনফ্লামেশনের ক্ষেত্রে এনগালমেন্টের আগে অপশনাইজেশনের দরকার হয়। অপশনিন সেই সাবস্টেন্স গুলোকে বলা হয় যারা অপশনাইজেশন করে, এর নামগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো এখানকার মধ্যে অপশনিন কোনটা কোনটা, লেকটিন একটা অপশনিন, আইজিজি অপশনিন, সিজিবি অপশনিন, তাহলে এই তিনটা এবিসি হচ্ছে ট্রু আর বাকি দুইটা হচ্ছে ফলস। আমরা এটাকে একটু দেখুন যে মেজর অপশনিন গুলোর নাম এখানে দেওয়া আছে, তাহলে আমরা কি কি জানলাম, সি3বি, আইসি3বি। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট কমন অর হুইচ ওয়ান ইজ দ্য মেজর অপশন, যদি সিঙ্গেল বেস হয় তাহলে কিন্তু শুধুমাত্র আমরা সি3বি কেই দেব। ওকে, এর বাইরে আর অপশন কি কি রয়েছে, আইজিজি অ্যান্টিবডিজ, প্লাজমা প্রোটিন লাইক ম্যানোস্পাইনিন, লেকটিন, তারপরে সিআরপি এটাও এক ধরনের একটা অপশনিন, ফিব্রিনোজেন, ফাইব্রোনেক্টিন, তাহলে নামগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, নেক্সট গ্রানুলোমেটাস লিশন ফাউন্ড ইন। গ্রানুলোমেটাস লিশন আমরা জানি যে ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশনের ক্ষেত্রে গ্রানুলোমা তৈরি হয় বা গ্রানুলোমেটাস লিশন সেটাকে আমরা বলছি। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অনেকে কনফিউশন করে ফেলে গ্রানুলোমেটাস লিশন আর এটা হচ্ছে গ্রানুলেশন টিস্যু, যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে, তাহলে এটা হচ্ছে গ্রানুলোমেটাস লিশন। ক্রনিক ইনফ্লামেশন আমরা পেয়ে থাকি কোন কোন কন্ডিশনে আমরা পেয়ে থাকি দেখুন তো, ক্যান্ডিডায় গ্রানুলোমেটাস ইনফ্লামেশন হয় না, এটা ফলস। হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটামে গ্রানুলোমেটাস লিশন হয়, তাহলে এটা ট্রু। স্ট্রেপ্টোকোকাস ভিরিডেন্সে হয় না, ফলস। টার্সিয়ারি সিফিলিসের ক্ষেত্রে হয়, ট্রু। এনসিএমবি তে হয় না। আমরা এটাকে একটু দ্রুত বললাম। আমরা দেখুন যে এখানে আমরা দুইটা মাত্র ট্রু স্টেটমেন্ট, বি আর ডি। এই যে যতগুলো পয়েন্ট এখানে রয়েছে সবগুলোতেই হচ্ছে হলো গ্রানুলোমেটাস ইনফ্লামেশন হয়। তো এখানে প্রশ্ন দুই ভাবে আসতে পারে, কখনো কখনো আসে ডিজিজটার নাম দিয়ে যে ফলোইং ডিজিজেস কজেস গ্রানুলোমাস ইনফ্লামেশন, আর কখনো কখনো অর্গানিজম দিয়ে আসে যে ফলোইং অর্গানিজম কজেস গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এখানে এতগুলো ডিজিজ বা অর্গানিজম রয়েছে, তো আপনারা যে কোনো একটা মনে রাখলে অবশ্যই তার পজিটিভ অর্গানিজম তো আপনাদের জানা আছে বা থাকবে, আপনারা জানেনই, তাই না? তাহলে আমরা এখানে যে বিষয়টা সম্পর্কে একটু জানবো সেটা হচ্ছে, তাহলে আমরা এই ডিজিজ গুলো কমনলি জানবো যে এগুলো গ্রানুলোমাটাস ইনফ্লামেশন করতে পারে। ওকে,
টিউবারকুলোসিস, লেপ্রোসি, সিফিলিস, তারপরে ক্যাসডিস, সার্কোইডোসিস, ক্রসডিস। তাহলে এগুলো আমরা একটু মনে রাখবো। এখানে কিন্তু আবার কখনো কখনো প্রশ্নটা আসে যে গ্রানুলোমা যারা তৈরি করে এগুলোর মধ্যে ক্যাজিয়েটিং গ্রানুলোমা কারা করে, নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা কারা করে, এগুলো কিন্তু আমাদেরকে আপনাদের শীটের মধ্যে আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি, লেকচারে নিশ্চয়ই আপনাদের পড়ানো হয়েছে। এগুলো একটু ভালো মতো জেনে রাখতে হবে আমার ভাই বোনেরা। ওকে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম ইন নিউট্রোফিল। অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম ইন নিউট্রোফিল। দেখুন তো, তাহলে আমরা জানি যে কিলিং মেকানিজম দুই ধরনের, অক্সিজেন ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। আমাদের এগুলো নিয়ে আলাদাভাবে নামগুলো মনে রাখতে হয়। আমরা অ্যাজ এ হোল যদি বলি যে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম যেগুলো আছে, এবং অক্সিজেন ডিপেন্ডেন্ট কিন্তু আরেকটা চার্ট আছে আপনারা জানেন। অক্সিজেন ডিপেন্ডেন্ট গুলো মনে রাখার দিক দিয়ে সহজে, এগুলোতে দেখবেন যে কোনো না কোনো ভাবে অক্সিজেন শব্দটার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, যদিও কিছু ব্যতিক্রম থাকতে পারে। আর অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এতগুলো: লাইসোসোমাল এনজাইম, লেক্টোফেরিন, বিপিআই, তারপরে ব্যাকটেরিসাইডাল ফ্যাক্টরস এর মধ্যে ডিফেন্সিভ লাইসোজাইম, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোটিন এবং মেজর বেসিক প্রোটিন। এগুলোর মধ্যে থেকে আমাদের এখন খুঁজে বের করতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট কিলিং মেকানিজম কি কি আছে। এখন দেখুন, লাইসোসোমাল এনজাইমটা এখানে ট্রু। তাহলে মাইলোপারঅক্সিডেজ, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো হচ্ছে অক্সিজেন ডিপেন্ডেন্ট, কারণ এগুলোর সঙ্গে অক্সিজেনের সংশ্লিষ্টতা রয়েছে, মনে রাখার জন্য। ওকে, এরপরে বিপিআইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ট্রু, লেক্টোফেরিনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ইডিমা ইন ইনফ্লামেশন অকার্স ডিউ টু। আপনারা জানেন যে ইডিমার যে কমন মেকানিজম গুলো আছে, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আপনারা দেখুন যে ইডিমার জন্য আমরা জানি যে এন্ডোথেলিয়াল কন্ট্রাকশনের কারণে ইডিমা হয়। ইনক্রিজ ভিসকোসিটি অফ ব্লাডের ভিসকোসিটি যদি বেড়ে যায়, তাহলে ব্লাডের ভাস্কুলার মানে ভাস্কুলেচার থেকে ব্লাডের এক্সট্রা ভাস্কুলার স্পেসে ফ্লুইড যাতে কম যাবে, যার ফলে এডিমা কমবে, নট বাড়া। অ্যাকশন অফ ইন্টারলিউকিন 1 অন এন্ডোথেলিয়াল সেল, এটা এডিমার কারণ নয়, এটা ফলস। ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার যদি বেড়ে যায় তাহলে এডিমা হতে পারে, এটা ট্রু। আর ইনজুরি টু এন্ডোথেলিয়াল সেলস বাই অ্যাক্টিভেটেড লিউকোসাইটস, এটা হচ্ছে ট্রু। ওকে, এরপর ইভেন্টস দ্যাট ওকার আর্লি ইন একিউট ইনফ্লামেশন আর, একটু বুঝবেন, ইভেন্টস দ্যাট ওকার আর্লি ইন একিউট ইনফ্লামেশন আর এমিগ্রেশন অফ নিউট্রোফিল। নিউট্রোফিলটা একিউট ইনফ্লামেশনের মেইন মিডিয়েটর হিসেবে কাজ করে বা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাহলে হচ্ছে আমরা এটাকে ট্রু বলবো। প্রোডাকশন অফ অ্যান্টিবডি বাই প্লাজমা সেল, একিউট ইনফ্লামেশনে আসলে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি হয় না, এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে হতে পারে, এখানে হয় না, এটা ফলস। প্রলিফারেশন অফ ব্লাড ভেসেলস, এটাও ক্রনিক, এটা আসলে একিউট ইনফ্লামেশনের কন্ডিশনের ক্ষেত্রে এটা দরকার হয় না, ফলস। ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস, ইনফ্লামেশনের ক্ষেত্রে বলা হয় হলমার্ক অফ ইনফ্লামেশন, সেটাই হচ্ছে হলো ভাস্কুলার ডাইলেটেশন। এন্ড সিনথেসিস অফ সিআরপি তো যে কোনো ইনফ্লামেশনের ক্ষেত্রে আর্লি ইভেন্ট হতে পারে, তাহলে এটা ট্রু। ওকে, এরপর হিস্টামিন ইজ সিক্রেটেড ফ্রম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা জানি যে হিস্টামিন তিনটা সোর্স বা তিনটা জায়গায় হিস্টামিন স্টোর থাকে। প্রশ্ন কয়েকভাবে আসতে পারে: হিস্টামিন সিক্রেটেড ফ্রম, হিস্টামিন স্টোরড ইন, অর সোর্স অফ হিস্টামিন। আমরা তিনটা যে জিনিস জানি, একটা হচ্ছে মাস্ট সেল, একটা হচ্ছে বেসোফিল, একটা হচ্ছে প্লেটলেট। তিনটা সেলের মধ্যে হিস্টামিন স্টোর থাকে। হ্যাঁ, তাহলে ট্রু হচ্ছে তিনটা: মাস্ট সেল, বেসোফিল, প্লেটলেট, এর বাইরে কিন্তু আর নেই। ওকে, এখানে এই প্রশ্নটা সম্পর্কে আরেকটা কথা না বললেই নয়। কখনো কখনো প্রশ্ন হতে পারে হোয়াট আর দ্য সাইটস অফ হিস্টামিন রিলিজ। যদি শরীরের অর্গানের কথা আসে তাহলে আমরা বলবো তাও তিনটা জায়গা, একটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা হচ্ছে হলো স্কিন, একটা হচ্ছে জিআইটি। এই তিনটা হচ্ছে আবার হিস্টামিনের, এইসব জায়গাগুলো থেকে হিস্টামিন রিলিজ হয় বা হিস্টামিন সিক্রেটেড হয়। এটাও একটা সাইট অনুযায়ী যদি প্রশ্ন আসে। সেল হিসেবে আসলে আমরা তিনটে মনে রাখবো: মাস্ট সেল, বেসোফিল, প্লেটলেট। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা মনে রাখবো এইভাবে যে হিস্টামিনের ক্ষেত্রে কোন কোন অর্গানগুলোর সঙ্গে ইনভলভমেন্ট। আপনি মনে রাখবেন যে মানুষের যে হিস্টামিন যেহেতু অ্যালার্জিক রিয়াকশন করে, তাহলে অ্যালার্জিক রিয়াকশন যেসব সাইটগুলোতে ম্যানিফেস্টেশন হয়, যেমন কাফ হয়, তারপরে হচ্ছে রাইনাইটিস হয়, ঠিক আছে, রানি নোজ হয়, তাহলে এগুলো রেসপিরেটরি ট্র্যাক্টের সঙ্গে সংযুক্ত, তাদের রেসপিরেটরি ট্র্যাক্টে হিস্টামিন থাকে। তারপরে হচ্ছে স্কিনের মধ্যে আমরা জানি অ্যালার্জিক রিয়াকশন হয়, তাহলে স্কিনে থাকে, এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, এরপরে the blood flow through acutely inflamed tissue is decreased by the following events. আচ্ছা, ব্লাড ফ্লোটা কমে যায় কোন কোন ইভেন্টগুলোর ফলে, তাই তো? ইনক্রিজড কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড flowing through the inflamed part. Okay, the blood flow through acutely inflamed tissues is decreased by the কোন কোন ফ্যাক্টরগুলোতে কমে, তাই না? ইনক্রিজড কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড ফ্লোয়িং থ্রু দ্য ইনফ্লেমড পার্ট, ঠিক আছে, ট্রু। তারপর লস অফ প্রোটিন ফ্রম দ্য ডাইলেটেড ক্যাপিলারিজ। অ্যাকচুয়ালি ডাইলেটেড ক্যাপিলারি গুলো থেকে আমরা জানি যে ইনফ্লেমেটরি কন্ডিশনে ডাইলেটেড ক্যাপিলারি গুলো থেকে প্রোটিন লস হয়, কিন্তু এখানে আরেকটা ঘটনা ঘটে যে প্রোটিন যে পরিমাণে লস হয় তার সাথে ফ্লুইডও যায়। তো ফ্লুইড কম্পারেটিভলি প্রোটিনের থেকে বেশি যায়, যার ফলে ব্লাড ভেসেলের ভিতরে মানে হেমো কনসেন্ট্রেশন হয়। ওকে, এই জিনিসটাকে কি করে,
এই জিনিসটা হচ্ছে ইডিমা প্রসেসটাকে কমায়, যার ফলে এখানে হচ্ছে যে ডিক্রিজড হয় না, মানে এখানে বলা হচ্ছে যে ডিক্রিজড বাই দ্য ফলোইং ইভেন্টস। তাহলে এই কন্ডিশনটার ফলে ব্লাড ফ্লো থ্রু একিউটলি ইনফ্লেম টিস্যু, ব্লাড ফ্লোটা বরঞ্চ কমে, ওকে, বাড়ে না। সরি, মানে আমরা বোঝাতে চাচ্ছি যে ব্লাড ফ্লোটা তখন কি হয়, লস অফ প্রোটিন ফ্রম দ্য ডাইলেটেড ক্যাপিলারিজ থেকে আসলে প্রোটিন লস হলে ব্লাড ফ্লোটা এই যে এই স্টিমটার সঙ্গে এটা সংশ্লিষ্টতা হচ্ছে না, তাহলে এটা ফলস। অ্যাগ্রিগেশন অফ দ্য রেড সেল গুলো অ্যাগ্রিগেশন হওয়ার কারণে হতে পারে ট্রু। অ্যাডারেন্স অফ লিউকোসাইটস টু দ্য ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, এটাও ট্রু। আরেকটা হলো লিউস একজন রিফ্লেক্স, এটা আসলে একটা ফেনোমেনা। এটার সঙ্গে বলা হয় যে এটা হচ্ছে ডাউটফুল whether the axon reflex is of any particular importance in the inflammatory process। এটা এখন ডাউটফুল, এখন প্রশ্ন হতে পারে যে এই লুইস একজন রিফ্লেক্সটা আসলে কি, তাই তো? এটা নিয়ে আমাদের খুব বেশি কিছু গবেষণা করার কিছু নেই, আমরা মনে রাখবো যে এটার সঙ্গে হচ্ছে এটা রিলেটেড না। প্রশ্নটা আসলে স্মৃতি থেকে নেয়া, তো তাই স্টিম গুলো একটু কেমন যেন বিট করে মনে হচ্ছে, তাই না? তো অসুবিধা নেই, আমরা একটু জেনে রাখলাম যে লিউইস অ্যাকশন রিফ্লেক্সটা আসলে অ্যাক্টিভলি এটার সঙ্গে রিলেটেড না। যদি লিউইস অ্যাকশন রিফ্লেক্স সম্বন্ধে জানতে চান, সেটা হচ্ছে এটা ট্রিপল রিফ্লেক্স ইজ অফ লুইস ইজ আ কিউটেনিয়াস রেসপন্স দ্যাট occurs from the stalking of skin। ওকে, এটা নিয়ে আমরা খুব বেশি কিছু কথা বলতে চাই না, আমাদের জন্য তো ইম্পর্টেন্ট নয়। এরপরে এক্সুডেটস। এক্সুডেটস ইম্পর্টেন্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের বইয়ে এক্সুডেটস এবং ট্রানজিডেটস এর একটা সুন্দর ডিফারেন্স দেওয়া আছে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। আমরা তাহলে জানবো যে এক্সুডেটস সম্পর্কে স্টিমগুলো দিয়েছে, হ্যাজ লো প্রোটিন কন্টেন্ট দেন প্লাজমা। এক্সুডেটেড হ্যাজ লো প্রোটিন কন্টেন্ট দেন প্লাজমা। অ্যাকচুয়ালি এটা অনেকে কনফিউশন করে, এক্সুডেট এবং ট্রানজুডেট এই দুইটার কম্পারিজনের ক্ষেত্রে ট্রানজুডেটের ক্ষেত্রে প্রোটিন কন্টেন্ট কম থাকে, এক্সুডেটে বেশি থাকে, ঠিক আছে। কিন্তু যদি প্রশ্নটা এমন হয় যে হ্যাজ লো প্রোটিন কন্টেন্ট দেন প্লাজমা, অ্যাকচুয়ালি আমরা জানি যে এক্সুডেটের মধ্যে যে প্রোটিন কন্টেন্ট থাকে প্লাজমার মধ্যে সেম প্রোটিন কন্টেন্ট থাকে। তাহলে যখন এক্সুডেটকে প্লাজমা থেকে ডিফারেন্স করে কম বলবে, তখন সেটাকে আমরা ফলস নেব। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি? তার মানে এক্সুডেটেড প্রোটিন কন্টেন্ট এবং প্লাজমার প্রোটিন কন্টেন্ট একই থাকে, কম থাকে না। সো দিস ইজ ফলস। contains fibrinogen, yes, এক্সুডেটস এর মধ্যে fibrinogen থাকে। has high specific gravity, এটাও ঠিক আছে, ট্রু। আমরা জানি যে এটা হাই স্পেসিফিক গ্র্যাভিটি, বলা যায় প্রায় সেম এস প্লাজমা, তবে ট্রানজুডেটের থেকে এক্সুডেটের স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকে। আমরা এইভাবে অনেক সময় প্রশ্নটা আসে। has no tendency to coagulate, এটা ফলস। আমরা জানি যে এক্সুডেটের মধ্যে কি থাকে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, যদি প্লাজমা থাকে এখানে প্লাজমা ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, যার ফলে এটা ক্লটিং টেন্ডেন্সি আছে, কিন্তু ট্রানজুডেটের ক্ষেত্রে এটা নেই, তাই না? তাহলে এটা হচ্ছে ফলস। এই নাম্বার কন্টেন প্লেন্টি অফ সেলস মোস্টলি ইনফ্লেমেটরি, ইয়েস, ট্রু। সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লেমেশন ইনক্লুডস, সিস্টেমিক ইফেক্টস অফ ইনফ্লেমেশন অনেকগুলো ইফেক্ট আছে, আপনারা জানেন। সমনোনেন্স হয় ট্রু, ফিভার হয় ট্রু, লিউকোসাইটোসিসও হয়, লিউকোপেনিয়া হয়। এই জায়গাটা অনেক সময় কনফিউশন হয়, মনে রাখবেন যে ইনফ্লেমেশনের ক্ষেত্রে সিস্টেমিক ইফেক্ট দুইটাই হয়, লিউকোসাইটোসিস লিউকোপেনিয়া দুইটাই হতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি এটা হতে পারে, ট্রু। এর বাইরে আরো এতগুলো ইফেক্ট এখানে রয়েছে যেগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এরপরে দেখুন যে এতগুলো ইফেক্ট হতে পারে। হ্যাঁ, mechanism of increased vascular permeability, mechanism of increased vascular permeability, এখানে একটু বুঝবেন যে একটা হচ্ছে যে মেকানিজম অফ ইনফ্লেমেশন, এটা একটা পয়েন্ট। এটা হচ্ছে মেকানিজম অফ ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি হচ্ছে ইনফ্লেমেশনের একটা স্টেপ, ওকে। তাহলে এই দুইটার ক্ষেত্রে একটু বুঝতে হবে, কারণ এখানে কিছু পয়েন্ট আছে। যেমন দেখুন, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি ভেজোডাইলেশন, এটা কিন্তু ফলস। কেন ফলস? কারণটা হলো যে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ানোর জন্য ভেজোডাইলেশনটা কোনো রোল নয়। ভেজোডাইলেশন একটা স্টেপ ফর ইনফ্লেমেশন, আর ভাস্কুলার পারমিবিলিটি বাড়াটা আলাদা স্টেপ ফর ইনফ্লেমেশন, বাট দুইটাই কিন্তু একই জিনিস নয়। তো এই জন্য আমরা এটাকে ফলস নিচ্ছি। এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, ইয়েস, এন্ডোথেলিয়াল সেলগুলো যখন কন্ট্রাকশন আছে তখন দুই সেলের মাঝখানে গ্যাপটা বেড়ে যায়, এদিক দিয়ে তখন ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে, তাহলে এটা ট্রু। ডিক্রিজ ট্রান্সাইটোসিস, এটা আসলে কারণ নয়, ফলস। ভাস্কুলার স্ট্যাসিসের কারণে পারমিবিলিটি বাড়ে না, এটা ফলস। আর ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, এটা আসলে কারণ, হ্যাঁ, ট্রু। এই এতগুলো ফ্যাক্টর রয়েছে ভাস্কুলার পারমিবিলিটি বাড়ার। ফরমেশন অফ এন্ডোথেলিয়াল গ্যাপস আমরা বলেছি, ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, ডিলেড প্রলং লিকেজ, লিকোসাইট মেডিয়েটেড এন্ডোথেলিয়াল ইনজুরি, ইনক্রিজ ট্রান্সাইটোসিস এন্ড লিকেজ ফ্রম দ্য নিউ ব্লাড ভেসেল, এতগুলো কারণ, ওকে। পেইন ইন ইনফ্লেমেশন ইজ কজড বাই, পেইন ইন ইনফ্লেমেশন ইজ কজড বাই, এটা নিয়ে আমরা শুরুতেই কথা বলেছি। দুইটা পেইন মেডিয়েটর রয়েছে, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন আর এটা হচ্ছে ব্র্যাডিকাইনিন। তাহলে এই দুইটাই হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। এই চারটার কথা আমরা বলছিলাম, রবিনসের বইয়ে রয়েছে।
খুবই গুরুত্বপূর্ণ। ভেসোডাইলেশন কে কে করে, ভাস্কুলার পারমিটিভিটি কে কে বাড়ায়, যেমন ফিভার করে হচ্ছে এগুলো, এবং পেইন এর প্রশ্নটি এসেছিল প্রোস্টাগ্ল্যান্ডিন এবং ব্র্যাডিকাইনিন। ওকে, functions of macrophages in chronic inflammation are functions of macrophages in chronic inflammation are ingest and eliminate microbes. ম্যাক্রোফেজের ফাংশন বলছে, তাহলে আমরা বের করি ingest and eliminate microbes and dead tissue. ট্রু, আমরা জানি। এরপরে সিক্রেটস মেডিয়েটরস, ম্যাক্রোফেজ থেকে অনেকগুলো ইনফ্লামেটরি মেডিয়েটর সিক্রেট হয়, এটাও ট্রু। ইনিশিয়েট দ্য প্রসেস অফ টিস্যু রিপেয়ার, ঠিক আছে, ট্রু। এন্ড ডিসপ্লে antigens to T lymphocytes and respond to signals from T cells, এটা ঠিক আছে, ট্রু। সিক্রেট chemoattractants for neutrophil, আসলে নিউট্রোফিলের জন্য যে chemoattractant গুলো আছে এগুলো ম্যাক্রোফেজ থেকে আসে না, অন্যান্য সোর্স রয়েছে, এটা ফলস। ওকে, phagocytosis involves দেখুন রিলিজ অফ লাইসোজোমাল প্রোডাক্টস, আমরা জানি লাইসোজোমাল এনজাইম গুলো ফ্যাগোসাইটোসিসে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাই ট্রু। লিম্ফোসাইট অ্যাক্টিভেশন এবং ইন্টারলিউকিন রিলিজ এগুলোর সঙ্গে ফ্যাগোসাইটোসিস সরাসরি করে, এগুলোতে কোনো রোল নেই, তাহলে এটা ফলস। ফ্যাগোসাইটোসিস অ্যাকচুয়ালি করে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এবং ইলাস্টেস, এই এনজাইম গুলো। ইলাস্টেস একটা এনজাইম, এটা করে হাইড্রোজেন পারঅক্সাইড। কিভাবে করে? হাইড্রোজেন পারঅক্সাইডটা অ্যাকচুয়ালি রিডাকশন হয়, রিডিউসড সাবস্টেন্স হয়, হওয়ার ফলে এটা একটা অক্সিডেন্টে পরিণত হয়, একটা পাওয়ারফুল অক্সিডেন্ট পরিণত হয়, আর আমরা জানি যে অক্সিডেন্ট গুলো তখন ফ্যাগোসাইটোসিসে রোল প্লে করে। ওকে, তাহলে এখানে ট্রু আনসার হচ্ছে হলো এ, ডি আর ই। ওকে, ভাস্কুলার চেঞ্জেস ইন একুট ইনফ্লামেশন, দেখুন হেমোডাইলেশন, ভেসোডাইলেশন ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন, এই জায়গাটা কনফিউশন করা যাবে না। ওকে, ভাস্কুলার চেঞ্জেস আমরা জানি যে একুট ইনফ্লামেশনের ক্ষেত্রে ভাস্কুলার চেঞ্জ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে এবং বলা হয় হলমার্ক অফ একুট ইনফ্লামেশন ইজ দ্য ভাস্কুলার, মানে ভাস্কুলার চেঞ্জটাই হচ্ছে একটা হলমার্ক বলা হয়। এবং এখানে ভেসোডাইলেশন একটা কথা আছে, ভেসোডাইলেশনের ক্ষেত্রে আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন আমরা বলবো না, কারণ আমরা জানি যে ভেসোডাইলেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ একুট ইনফ্লামেশন, বাট at the very early stage, first of all, there occur a transient vasoconstriction followed by vasodilation. So যদি আর্লিয়েস্ট শব্দটা আসে তাহলে সেটাকে আমরা ভেসোডাইলেশন না বলে আমরা বলবো ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন, তারপরে আসলে ভেসোডাইলেশনটা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে ফলস। এরপর হচ্ছে ইনক্রিজ পারমিবিলিটি অফ দ্য মাইক্রোভাস্কুলার, আমরা বলেছি এই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি হচ্ছে হলমার্ক অফ একুট ইনফ্লামেশন, এটা সিঙ্গেল বেস প্রশ্ন হিসেবে আসে অনেক সময়। হেমোডাইলেশন অকার না, আমরা একটু আগে বলেছি যে ইনফ্লামেশনের ক্ষেত্রে প্রোটিন লস হয় এবং সেই সাথে ফ্লুইডও লস হয়, এবং বলা হয় যে প্রোটিনের থেকে ফ্লুইডটা একটু বেশি লস হয়, যার ফলে হেমো কনসেন্ট্রেশন হয়, হেমোডাইলেশন নয়। ওকে, তাহলে এটা ফলস। 2 নম্বর, নিউট্রোফিলস একিউমুলেট অ্যালং দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, নিউট্রোফিলস একিউমুলেট অ্যালং দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম, ঠিক আছে, এটাও ট্রু। এন্ড নিউ ক্যাপিলারি বেডস ওপেন, এটাও ট্রু। The main components of pyogenic membrane are, the main components of pyogenic membrane are, আমরা এখান থেকে যে জিনিসটা জানবো সেটি হচ্ছে পায়োজেনিক মেমব্রেনের মেইন কম্পোনেন্ট আপনারা জানেন যে এখানে মূলত তিনটা কম্পোনেন্ট কাজ করে। এটা হচ্ছে ক্যাপিলারি, নিউলি ফর্ম ক্যাপিলারি, তারপরে হচ্ছে নিউট্রোফিল বা পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, তারপরে হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই তিনটাই হচ্ছে হলো পায়োজেনিক মেমব্রেনের কম্পোনেন্ট। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুখস্থ রাখতে হবে। ওকে, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, ফাইব্রোব্লাস্ট এবং ক্যাপিলারি লুপ, তাহলে এর বাইরে যা আছে সব ফলস। টিস্যু ড্যামেজ ইন ক্রনিক ইনফ্লামেশন ইজ কজড বাই, টিস্যু ড্যামেজটা কে করে মূলত এটা জানতে চাচ্ছে, দ্য ম্যাক্রোফেজ। ইয়েস, ম্যাক্রোফেজ টিস্যু ড্যামেজ করে, আমরা জানি এটা ট্রু। অক্সিডেন্ট ডিরাইভড ফ্রি রেডিক্যালস, আমরা বলেছি একটু আগেও বলেছি যে অক্সিডেন্ট তৈরি হয়, এগুলো মূলত টিস্যু ড্যামেজ করতে পারে। এজন্য আমরা কিন্তু বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্টও করেছি না আমরা, সেই অক্সিডেন্টের এগেইনস্টে অ্যান্টি অক্সিডেন্টের দরকার হয় এই জন্য। সো অক্সিডেন্ট ডিরাইভড ফ্রি রেডিক্যালস যেগুলো রয়েছে, অক্সিডেন্ট যেগুলোকে আমরা বলছি, সেগুলো টিস্যু ড্যামেজ করতে পারে, ট্রু। মেটালোপ্রোটিনেসিস, এটা টিস্যু ড্যামেজের কারণ নয়, ফলস। অফেন্ডিং এজেন্টস যেগুলো রয়েছে সেগুলো করতে পারে, ট্রু। আর প্রোস্টাগ্ল্যান্ডিন তো আমাদের হচ্ছে যে ইনফ্লামেটরি মেডিয়েটর হিসেবে কাজ করে, এটাকে আমরা হচ্ছে টিস্যু ড্যামেজের কারণ হিসেবে ধরবো না, এটা হচ্ছে ফলস। ওকে, নেক্সট। Giant cells are characteristically found in the pathological lesions associated with following disease. কোন কোন ডিজিজে আমরা জায়ান্ট সেল পেতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং কোন ডিজিজের ক্ষেত্রে স্পেসিফিক কোন জায়ান্ট সেলটা পাওয়া যায় এটা আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং সিঙ্গেল বেস প্রশ্ন হিসেবে এটা খুব বেশি পরিমাণে আসে। ওকে, অ্যাক্টিনোমাইসিসে আমরা, মাইকোসিসে আমরা জায়ান্ট সেল পাই না, সিস্টোসোমিয়াসিসেও পাই না, আমরা পাই আসলে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, এখানে আমরা জায়ান্ট সেল পেতে পারি, এটা ট্রু। আর এটা পেতে পারি হস্কিন ডিজিজে পেতে পারি, এটা ট্রু। ওকে, লেপ্টোমেটোস লেপ্টোসিস, এটা ফলস।
এরকম কয়েকটা স্পেসিফিক টাইপের জায়ান্ট সেল আছে, যেমন আমরা হস্কিন ডিজিজের যে জায়ান্ট সেলটা বা এইভাবে প্রশ্ন আকারে আসে যে হস্কিন ডিজিজে আমরা কোন ধরনের জায়ান্ট সেল পেতে পারি, এটার নাম হচ্ছে হলো রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। ওকে, তারপরে হচ্ছে আমরা টিউবারকুলোসিসে জায়ান্ট সেল পেতে পারি, এটা কিন্তু ল্যাপ্টোমেটোস লেপ্রোসি না, এটা হচ্ছে আসলে টিউবারকুলোসিসে আমরা হচ্ছে জায়ান্ট সেল পেতে পারি, সেটা হচ্ছে কি ধরনের ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। এটা কিন্তু অনেকে ভুল করে, ল্যাঙ্গার হ্যান্স আর ল্যাংহ্যান্স কিন্তু এক জিনিস না। ওকে, ল্যাঙ্গার হ্যান্সটা হচ্ছে হলো মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমের সেল, যেটা স্কিনে থাকে, সেটাকে আমরা বলছি ল্যাঙ্গার হ্যান্স সেল। আর ল্যাং হ্যান্স সেল জায়ান্ট সেল সেটা হচ্ছে টিউবারকুলোসিস আমরা পেতে পারি। তারপরে হচ্ছে জ্যান্থোমাতে আমরা পেতে পারি টিটন জায়ান্ট সেল। একইভাবে আমরা যেটা বললাম হর্সকিন ডিজিজে আমরা পাবো রিড স্টার্নবার্গ জায়ান্ট সেল। কোন জায়ান্ট সেলটা কোথায় পাওয়া যায় এটা খুবই গুরুত্বপূর্ণ, সিঙ্গেল বেস হিসাবে কিন্তু এই প্রশ্নটা আসে। এরপর আমরা জানবো সেলস অফ ক্রনিক ইনফ্লামেশনস আর, ক্রনিক ইনফ্লামেশনের সেল কি কি আপনারা জানেন, প্রায় সবগুলো এখানে ক্রনিক ইনফ্লামেশনের সেল, শুধুমাত্র প্লেটলেটটা বাদ দিয়ে। ওকে, প্লেটলেটটা বাদ দিয়ে এগুলো সবগুলোই হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের সেল। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, একুট ইনফ্লামেশনের সেল কি কি, ক্রনিক ইনফ্লামেশনের সেল কি কি, এবং সিঙ্গেল বেস হিসেবে প্রশ্ন কখনো আসে যে একুট ইনফ্লামেশনের চিফ সেল কোনটা, প্রধান সেল কোনটা, নিউট্রোফিল। ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে ম্যাক্রোফেজ, এভাবে কিন্তু কখনো কখনো প্রশ্ন আসে। Okay, microorganisms which have undergoes phagocytosis are killed by, আবারও সেই কিলিং প্রসেসের মাধ্যমে প্রশ্নটা এসেছে, এটা নিয়ে আমরা একবার কথা বলেছি। তাহলে এখানে আসলে কে কে কাজ করবে, লাইসোজাইম লাইসোজোমাল এনজাইম গুলো কাজ করবে, লাইসোজাইম কাজ করবে, এটাও ঠিক আছে। আর একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাও কাজ করবে আমরা বলেছি। এরপর কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে কিছু স্টিম দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। আর সলিউবল প্রোটিন, কমপ্লিমেন্ট সিস্টেম গুলো সলিউবল প্রোটিন আমরা বলতে পারি, ট্রু। তারপর deficiency of terminal components of complement predisposes to Neisseria infections, এটাও ঠিক আছে, true. C3A acts as opsonin, C3 এর একটা অপসোনিনের পার্ট আছে এবং মেজর অপসোনিন বলা হয়, সেটা হচ্ছে C3B not C3A, এজন্য এটা ফলস। C5A activates the cyclooxygenase pathway of amino acid metabolism, C5A amino acid metabolism এর পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে, তবে সাইক্লোঅক্সিজেনেস না, সেটা হচ্ছে লাইপোঅক্সিজেনেস, এজন্য এটা ফলস। C3B and IC3B both promote phagocytosis, আমরা জানি যে এগুলো অপসোনিন হিসেবে কাজ করে এবং followed by phagocytosis. Okay, so they promote phagocytosis, আমরা অবশ্যই বলতে পারি এটা ট্রু। নেক্সট, এর মধ্য দিয়ে আমাদের এমসিকিউ প্রশ্নের আলোচনা শেষ হলো। আমরা এখন এসবিইউ প্রশ্নগুলো নিয়ে, এসবিএ সিঙ্গেল বেস্ট আনসার প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ এসবিএ কোশ্চেন্স আর কল্ড দ্য গেম চেঞ্জার অফ ইউর এফসিপিএস পার্ট 1 এক্সাম। নিশ্চয়ই আপনারা সেই বিষয়টার সঙ্গে এতদিন অবগত হয়েছেন, এবং চান্স পাওয়া না পাওয়াটার অনেকাংশেই নির্ভর করে এসবি এর উপরে। তাই আমার প্রিয় ভাই বোনদের প্রতি আমরা শুরুতেই এই আহ্বানটা রাখবো যে আপনি যে কোনো চ্যাপ্টারের, যে কোনো সাবজেক্টের, যে কোনো চ্যাপ্টারের যে কোনো টপিক যখন পড়বেন, আপনি সেখান থেকে এসবি এর প্রশ্নগুলো একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আপনি নিজে যখন একটা পৃষ্ঠা পড়লেন, দেখবেন যেখান থেকে এসবি কোনো কিছু হওয়া সম্ভব কিনা, এবং এতদিন এতগুলো এসবি প্রশ্ন সলভ আপনারা করেছেন, নিশ্চয়ই ধরন বুঝে গেছেন যে কোন জায়গাগুলো থেকে এসবি প্রশ্ন করা সম্ভব। ওকে, এবং সেই সাথে এই জিনিসটাও গুরুত্বপূর্ণ, আমরা আপনাদের সুবিধার্থে আমাদের যে পরীক্ষাগুলোতে আমরা চেষ্টা করছি যে প্রতিটা অধ্যায় থেকে কি কি এসবি হতে পারে, গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষার মধ্যে দিয়ে দেয়া, যেমনটি আমরা ইনফ্লামেশন থেকে 25টি এসবি প্রশ্ন বের করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আপনারা হচ্ছে আমাদের এসবিএ পার বই যেটা রয়েছে জেনেসিসের, সেই বইটারও আপনারা হেল্প অবশ্যই নেবেন, তাহলে আপনার জন্য এসবিএ প্রশ্নগুলো খুঁজে বের করা খুবই সহজ হবে। তাহলে আমরা একটু কথা বলি এই প্রশ্নগুলো নিয়ে। দেখুন, মনে রাখবেন যে এসবিএ প্রশ্নগুলো অনেক সময় ক্লিনিক্যাল বেস বা সিনারিও বেসিস হতে পারে, তবে যত বড়ই সিনারিও হোক টেনশনের কোনো কারণে কোনো না কোনো একটা পয়েন্ট আপনাকে সঠিক উত্তরটা খুঁজে নেওয়ার জন্য আপনাকে হিন্টস দেবে। আমরা সেই পয়েন্টগুলোকে ফোকাস করার চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে, আমি এগুলোকে একটু লাল কালার করে দিয়েছি, একটু দেখুন। প্রথমে বলা হচ্ছে a 6-year-old boy has a history of repeated pyogenic infection, আমরা প্রথমে জানলাম যে তার pyogenic infection repeated history আছে। ওকে, he had normal antibody responses following childhood immunization and showed normal recovery from chickenpox and measles, তার মানে ভাইরাল যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো আমরা এক্সপ্লেন করে ফেললাম যে তিনি সেই কারণগুলো থেকে সে হচ্ছে নরমালি রিকভারি করছে। এরপরে বলা হচ্ছে decreased numbers or functional defects in which of the following cells best explains the cause of repeated pyogenic infection, তাহলে তার এই রিপিটেড পাইজনিক ইনফেকশনটা হচ্ছে এখানে কোন সেলটা কমে যাওয়ার কারণে হচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেহেতু তার ভাইরাল ইনফেকশন থেকে সুস্থ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য প্রধান সেল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের এগেইনস্টে প্রধান সেল হিসেবে কোন সেলটা কাজ করে, সেটা হচ্ছে নিউট্রোফিল, আপনারা জানেন এই হচ্ছে আনসার। তাহলে এই পার্সনটার ক্ষেত্রে বা এই বাচ্চাটার ক্ষেত্রে তার হচ্ছে নিউট্রোফিলের
ডেফিসিয়েন্সি রয়েছে, অথবা এর সংখ্যাগত ডেফিসিয়েন্সি অথবা ফাংশনাল ডিফেক্ট রয়েছে, যেটা ঠিক মতো কাজ করতে পারছে না, যার ফলে তার ইনফ্লেমেটরি প্রসেসটা ঠিক মতো করতে পারছে না, যার ফলে তার রিপিটেড পায়োজেনিক ইনফেকশন হচ্ছে। সো দিস ইজ নিউট্রোফিল। ওকে, a woman is stung by a bee. Within 5 minutes, she developed a raised red swollen lesion at the site of injury, 2 centimeter in size. Which of the following findings is most likely to be seen in this lesion? আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে মৌমাছির কামড় দেওয়ার পরে নিশ্চয়ই তার এখানে একটা ইনফ্লেমেটরি লিশন হয়েছে। বলা হচ্ছে which of the following findings is most likely to be seen in this lesion? আমরা কোন ফাইন্ডিংসটা সবচেয়ে বেশি পাবো? এখানে কিন্তু বলা হচ্ছে যে কোন ফাইন্ডিংসটা কোথায় এখানে ফোকাস করা হচ্ছে, রেস্ট রেড সলেন লিসন, রেড হয়ে গিয়েছে। তো রেড হওয়ার জন্য কোন ফ্যাক্টরটা কাজ করে, সেটা হচ্ছে আমরা জানি যে ইনফ্লেমেটরি, যে কোনো ইনফ্লেমেটরি কন্ডিশনে ভেসোডাইলেশন হয় এবং সেই জায়গাটা ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার ফলে রেডিস হয়। তাহলে এই যে ফ্যাক্টর গুলো রয়েছে রেড হওয়ার জন্য বা রেড সলেন হওয়ার জন্য, কোন ফ্যাক্টরটা কাজ করেছে? এখানে কি ফরেন বডি রিঅ্যাকশন হবে, হেমোরেজ, লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন, নিউট্রোফিলিক মাইগ্রেশন? আসলে কোনটাই নয়, সেটা হচ্ছে ভেসোডাইলেশন। এন্ড দিস ইজ দ্য আনসার। ওকে, আমাদেরকে ফোকাস করতে হবে সেই পয়েন্টটাতে, যে পয়েন্টটা এখানে বলেছে যে এখানে স্পেসিফিক ভাবে অন্যান্য সেল বা অন্যান্য প্রসেস গুলোর এখানে রোল থাকতে পারে, বাট স্পেসিফিক যখন বলেছে রেস্ট রেড শোলেন লিসন বলছে, এইটার কারণ কি হচ্ছে ভেসোডাইলেশন। A 45-year-old woman with a chronic infected lesion on her leg underwent a full thickness biopsy of the lesion. During histological examination of this lesion, a rim of multinuclear giant cells is seen. The central region is most likely to show. তাহলে একটা ক্রনিক লিশন আমরা পেয়েছি এবং ভিতরে আমরা পেয়েছি একটা মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল। ওকে, এখন বলছে এই ইনফ্লেমেশনটা যদি আমরা একটা ফুল থিকনেস স্কিন বায়োপসি করি, তাহলে সেন্ট্রাল রিজিয়নটা আমরা কি পাবো? আসলে সেন্ট্রাল রিজিয়নটাতে যেটা ক্রনিক ইনফেক্টিভ লিশন রয়েছে এবং এখানে মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল পাওয়া গেছে, তার মানে সেটা হবে এখানে একটা নেক্রোসিস আমরা পাবো, সেটা হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস। ওকে, a 15-year-old girl presented to the emergency department complaining of chronic cough with fever and weight loss for the past month. তাহলে আমরা জানলাম chronic cough with fever and weight loss. Okay. A chest X-ray revealed multiple nodules ranging from 1 centimeter to 4 centimeter in size, some of which demonstrated cavitation. তার মানে একটা ক্রনিক ইনফেকশন হয়েছে, তার কাফ ফিভারের হিস্ট্রি আছে, ওয়েট লস হিস্ট্রি আছে এবং এক্সট্রা আমরা ক্যাভিটেশন পেয়েছি। এই ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী আমাদের কাছে কি মনে হচ্ছে, এটা কি হতে পারে? আমরা এটা টিউবারকুলোসিসের ফিচারের মতো মনে হচ্ছে না? ক্রনিক ইনফ্লামেশন, ওয়েট লস আছে, ফিভার, কাফ এগুলো রয়েছে এবং ক্যাভিটেশন আমরা পাচ্ছি। তার এটুকু পর্যন্ত মনে করেন যে এটা হচ্ছে ক্লিনিক্যাল সাইডের বা মেডিসিন সাইডের পড়াশোনা, আমাদের জন্য জানতে হবে। এরপরের অংশটা আমরা দেখি, a sputum sample revealed the presence of acid fast bacilli. এই পর্যন্ত কার কারো কোনো সন্দেহ আছে? ওকে, প্রিয় চিকিৎসক ভাই বোনেরা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 30। In an experiment, Streptococcus pneumoniae organisms are added to a solution containing leukocytes. Engulfment and phagocytosis of the microbes is observed to occur. A substance is then added that enhances engulfment. This line is significant here. Okay, Streptococcus pneumoniae organism একটা সলিউশনের মধ্যে অ্যাড করা হয়েছে, অতঃপর সেই অর্গানিজমটাকে এনগালফ করেছে। কিন্তু প্রশ্নটা হলো যে এনগালফমেন্ট করার জন্য আর সাবস্টেন্স ইজ দেন অ্যাডেড দেন এনহ্যান্স দ্য এনগালফমেন্ট। আমরা জানি যে অর্গানিজম গুলোকে এনগালফ করার আগে তার আগে একটা অ্যাট্রাকটিভ সাবস্টেন্স, সেটাকে আমরা অপসোনাইজেশন বলছি, তাই না? মানে অপসোনিন দিয়ে সেটা হচ্ছে যে একটা অপসোনাইজেশন হয়। পরের প্রশ্ন, which of the following terms best describes the unidirectional migration of leukocytes towards the target? এটা আপনারা জানেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখানে 2-3টা পয়েন্ট আমাদের জানতে হবে, 2-3টা টার্ম। একটা হচ্ছে যে ডায়াবেটিস। ডায়াবেটিস আমরা বলছি যে সেলগুলো ব্লাড ভেসেলের ভিতর থেকে এক্সট্রা ভেসেল হয়ে এক্সট্রাভাস্কুলার স্পেসে যাওয়ার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে ডায়াবেটিস। এবং সেই এক্সট্রাভাস্কুলার স্পেস থেকে সেটা টার্গেট অর্গানিজম পর্যন্ত যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। এবং আমাদের কাছে এটাই চেয়েছে, তাই না? ইউনিডিরেকশনাল মাইগ্রেশন অফ লিউকোসাইটস টুয়ার্ডস দ্য টার্গেট, সেটাকে আমরা বলছি কেমোট্যাক্সিস। Next, cultured sputum from a 55-year-old man with a 4-day history of cough and fever grew Streptococcus pneumoniae. Clearance of these organisms from the lung parenchyma would be most effectively accomplished through generation of which of the following substances by the major inflammatory cell type responding to this infection? আচ্ছা, এখানে একটা কথা বলা হচ্ছে যে কালচার স্পুটাম কালচার করে আমরা হচ্ছে স্ট্রেপ্টোকোকাস নিউমোনিয়া পেয়েছি এবং পরবর্তী সময়ে এই অর্গানিজমটাকে ক্লিয়ারেন্স করবার জন্য
এখানে কোন সাবস্টেন্সটা কাজ করবে। আমরা এমন একটা সাবস্টেন্সের কথা বলতে হবে যে সাবস্টেন্সটা মূলত এই ক্লিয়ারেন্স মানে হচ্ছে তাকে কিলিং করবে। কিলিং প্রক্রিয়ার জন্য এখানে কিলিং সাবস্টেন্স হিসেবে যেগুলো কাজ করে আমরা জানি, একটু আগে আমরা পড়েছি লাইসোজাইম, লাইসোসোমাল এনজাইম, তার মধ্যে একটা রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড। অ্যাকচুয়ালি এই অপশনগুলোর মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডটাই হচ্ছে এই কিলিং প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সো দিস ইজ দ্য আনসার। এবং কিভাবে করে সেটা আপনারা জানেন যে হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে রিডিউসড হয়ে যায় মাইলোপারঅক্সিডেজ দিয়ে, এবং পরবর্তী সময় একটা পাওয়ারফুল অক্সিডেন্ট তৈরি করে। এই অক্সিডেন্টে মূলত ব্যাকটেরিয়াকে কিল করে। ওকে, a laboratory experiment is performed to evaluate the chemotactic potential of a group of potential mediators. Which of the following substances most likely has the greatest affinity for neutrophil? Neutrophil এর প্রতি সবচেয়ে বেশি এফিনিটি কোন সাবস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে C5A। ঠিক আছে, কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে নিউট্রোফিলের জন্য C5 এটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ। তো এখানে অনেকগুলো স্টিম দেওয়া আছে, আমরা এতগুলো নিয়ে ইলাবোরেট না করে C5 এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আমরা আপনাদের সুবিধার্থে কেমোট্যাকটিক এজেন্টস ফর নিউট্রোফিল কি কি রয়েছে সেগুলোকে একটু দেখানোর চেষ্টা করেছি। যে এক্সোজেনাস এজেন্ট রয়েছে কিছু, এবং কিছু এন্ডোজেনাস কেমিক্যাল মেডিয়েটরস রয়েছে। সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে C5A, যেটা আমাদের পরীক্ষা অপশনে ছিল। C5A, লিকোট্রিন B4, ইন্টারলিউকিন A, ক্যালক্রেইন, ওকে, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর অফ মাসল, এগুলো হচ্ছে হলো নিউট্রোফিলের জন্য এন্ডোজেনাস কেমিক্যাল মেডিয়েটর হিসেবে কাজ করে। A laboratory experiment is performed to evaluate the chemotactic potential of a group of potential mediators. Which of the following substances most likely, আচ্ছা এটা তো আমরা বললামই, সরি। An experiment introduces bacteria into a perfused tissue preparation. Leukocytes leave the vasculature and migrate to the site of bacterial inoculation. The movement of these leukocytes is most likely to be mediated by which of the following substances? একটু দেখুন তো, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। An experiment introduces bacteria into a perfused tissue preparation. Okay. Leukocytes leave the vasculature and migrate to the site of bacterial inoculation. The movement of these leukocytes. The leukocytes এর এই মুভমেন্টটাকে আমরা আসলে কি মুভমেন্ট বলি? কি মানে সরি হয়েছে, দ্য মুভমেন্ট অফ লিউকোসাইটস ইজ মোস্ট লাইকলি টু মেডিয়েট। আচ্ছা, তাহলে এই যে লিউকোসাইটটা মাইগ্রেট করে গেল, মানে কেমোটেক্সিস হলো সহজ কথা, কেমোটেক্সিস হয়ে যে সাইট অফ অ্যাকশনে গেল, এইখানে কোন সাবস্টেন্সটা মূলত কাজ করেছে? তাহলে আমাদের এখানে একটা কেমোঅ্যাট্রাকটিক সাবস্টেন্সের নাম বলা হচ্ছে চাচ্ছে, তাই না? তাহলে এগুলোর মধ্যে কেমোট্যাকটিক সাবস্টেন্স কোনটা? ব্র্যাডিকাইনিন তো নয়, কেমোকাইন। কেমোকাইন ইজ অ্যান ইম্পর্টেন্ট সাইটোকাইন হুইচ অ্যাক্টস অ্যাজ কেমোঅ্যাট্রাক্টেন্ট। ওকে, বাকিগুলো কিন্তু নয়। দেখুন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনস, কমপ্লিমেন্ট C3 এগুলো কোনোটাই নয়। এরপরে হলমার্ক অফ একুট ইনফ্লামেশন অনেকবার বলা হয়েছে, খুবই সহজ এবং সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি। একদম মুখস্থ রাখতে হবে, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি ইজ দ্য হলমার্ক অফ একুট ইনফ্লামেশন। নেক্সট, which of the following arachidonic acid metabolites antagonize the inflammatory reactions? আমরা জানি যে অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইট যেগুলো রয়েছে সেগুলো ইনফ্লেমেটরি প্রসেসকে সবগুলোই হচ্ছে অ্যাগ্রাভেট করে, তাই না? এবং অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইটস গুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা রয়েছে যেটা অ্যান্টাগোনাইজ করে, কি সেটা? লিকোট্রিন। লিকোট্রিন নয়, লাইফোক্সিন। লিকোট্রিনটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করে, প্রোস্টাগ্ল্যান্ডিন, প্রোস্টাসাইক্লিন, থ্রম্বোকিন, এগুলো সবগুলোই ইনফ্লেমেটরি মেডিয়েটর হিসেবে কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিয়েটর বা ইনফ্লেমেটরি মেডিয়েশনকে অ্যান্টাগোনাইজ করে হচ্ছে লাইপোক্সিন। লাইপোক্সিন ইজ দ্য আনসার। ওকে, আপনাদের সুবিধার্থে আমরা এই চারটা নিশ্চয়ই আপনাদের খুবই পরিচিত, সবগুলো বই এই চারটা রয়েছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই যে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড সেল মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় ফসফোলাইপিসের মাধ্যমে, এরপরে সাইক্লোঅক্সিজেন, লাইপোক্সিনের পাথর, এরপরে হচ্ছে ইনফ্লেমেটরি অনেকগুলো মেডিয়েটর তৈরি হয়। এই মেডিয়েটর গুলো কোনটা কি কাজ করে সেটাও গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে রাখলাম একটা জিনিস যে অ্যান্টাগোনাইজ করে ইনফ্লেমেটরি মেডিয়েশনকে, সেটা প্রসেসকে, সেটা হচ্ছে লাইপোক্সিন। ওকে, এই যে আমরা এইগুলোকে এখানে আবার দেখানোর চেষ্টা করেছি যে কোনটা কি হিসেবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, a patient presented with cervical lymphadenopathy on FNSC, which criteria is most accepted in diagnosis of tuberculosis? টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমরা কোন ক্রাইটেরিয়াটাকে, এখানে দুইটা বিষয় মনে রাখবেন, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো টিউবারকুলোসিস ফেভারে যায়, কিন্তু বলছে মোস্টলি অ্যাকসেপ্টেড টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কোনটা? সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি যদি হয়, আমরা সার্ভাইকাল লিম্ফ নোড যদি আমরা টেস্ট পরীক্ষা করে দেখি, তাহলে আমরা সেখানে যেটা পাবো, আমরা জানি টিউবারকুলোসিসে গ্রানুলোমা হয়, এবং সেটা হচ্ছে ক্যাজিয়েটিং গ্রানুলোমা হয়। তাহলে টিউবারকুলোসিস কে ডায়াগনোসিস করবার জন্য আমাদের মোস্টলি অ্যাকসেপ্টেড যেটা হবে সেটা হচ্ছে ক্যাজিয়েশন বা ক্যাজিয়েটিং গ্রানুলোমা। ক্যাজিয়েশন, হ্যাঁ, আমরা জানি যে টিউবারকুলোসিসের ক্ষেত্রে ক্যাজিয়েটিং, হ্যাঁ, তবে হার্ট টিউবারকুলোসিস সেখানে কিন্তু নন ক্যাজিয়েটিং হয়, কিন্তু মোস্টলি সবচেয়ে বেশি হয় নন ক্যাজিয়েটিং গ্রানুলোমা। ওকে, এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা একটু বলেছি ল্যাংহ্যান্স টাইপ অফ জায়ান্ট সেল টিউবারকুলোসিসে পাওয়া যায়, কিন্তু এই ল্যাংহ্যান্স জায়ান্ট সেলটা যদিও টিউবারকুলোসিসে পাওয়া যায়, কিন্তু সবসময় এটা পাওয়া যায়। ওকে, কখনো কখনো
এটা পাওয়া যায়। তবে এটা যদি আমরা পাই তাহলে তো আমরা অবশ্যই ডায়াগনোসিস করব, কিন্তু মোস্টলি অ্যাকসেপ্টেড কথাটা থাকার কারণে আমরা এখানে ক্যাজুয়েশনটাকে নিচ্ছি। Phagocytes are cells that are involved in the immune response by ingesting harmful foreign bodies. Which of the following is an example of phagocyte? এগুলোর মধ্যে phagocyte কি আপনারা মনে রাখবেন যে phagocytic সেল হিসেবে মেইনলি তিনটা সেল কাজ করে। একটা হচ্ছে ম্যান বলি আমরা, ম্যাক্রোফেজ, ইওজিনোফিল এবং নিউট্রোফিল, এবং কেউ বেজোফিল কে বলে। তাহলে এগুলো খুঁজে বের করুন এখানে কোনটা। নিউট্রোফিল পলিমর্ফস। ওকে, ডি নম্বর। ইনফ্লেমেটরি অ্যাকশনস অফ ইকোসানোয়েটস। ইনফ্লেমেটরি অ্যাকশনস অফ ইকোসানোয়েটস এর ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ভেজোকনস্ট্রিকশন, মানে অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, কোনটা সঠিক বের করতে হবে, তাই তো? বেশিরভাগগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। আমরা আরো সহজ করে বলি, এই জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে যে ভেজোকনস্ট্রিকশন করে এই পয়েন্টগুলো, থ্রম্বোজেন, লিকোট্রিন, থ্রম্বোজেন A2, লিকোট্রিন C3, C4, D4, ভেজোডাইলেশন করে প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে প্রোস্টাসাইক্লিন যেটা, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, প্রোস্টাগ্ল্যান্ডিন E1, E2, D2, এরকম পয়েন্টগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে, আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে ইনফ্লেমেটরি অ্যাকশনস অফ ইকোসানোয়েটস এর মধ্যে ভেজোকনস্ট্রিকশন, থ্রম্বোজেন A2 আমরা 1 নম্বর পয়েন্টে একটু পেয়ে গিয়েছি, তার মানে বাকিগুলো ফলস, মানে বাকিগুলো উল্টাপাল্টা করে দেওয়া আছে। উত্তর হচ্ছে A। নেক্সট, a 10-year-old child developed a sore throat and fever over 24 hours. Physical examination shows pharyngeal erythema and swelling. Laboratory findings include leukocytosis. The child is given acetylsalicylic acid aspirin. Which of the following features inflammatory response most affected by this drug? Okay. আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন যে বলা হচ্ছে যে একটা চাইল্ড, যে 10 বছর বয়সের একটা চাইল্ড, তার হচ্ছে সোর থ্রোট হচ্ছে এবং ফিভার হচ্ছে। এরপর আমরা একটা ড্রাগ দিয়েছি, সেটা হচ্ছে অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন দেওয়ার ফলে তার এই সিমটম গুলো রিলিভ করে যাচ্ছে। তাহলে এখানে কোন ফ্যাক্টরটা কাজ করেছে আপনারা বলুন তো? কোন ফ্যাক্টরটা কে ইনহিবিট করার ফলে সে এই সিমটম গুলো থেকে রিলিফ পাইলো আপনারা বলুন? সেটা হচ্ছে, আপনারা জানেন যে অ্যাসপিরিন যে জায়গাটাতে কাজ করে, অ্যারাকিডোনিয়াস পাথওয়ে, লাইপোক্সিনেজ পাথওয়েটাকে সে ব্লক করে দিয়ে সেখান থেকে কি তৈরি হয়? লাইপোক্সিনেজ পাথওয়ের মাধ্যমে যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়, এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হওয়াটাকে সে হচ্ছে কি করে? প্রিভেন্ট করে। ওকে, এই এনএসএইড জাতীয় ড্রাগগুলো, এই পাথওয়েটাকে প্রিভেন্ট করার মাধ্যমে কি করে? এই পাথওয়েটাকে প্রিভেন্ট করে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে দেয় না। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে ভেসোডাইলেটেশন হয় না, যার ফলে পেইন মেডিয়েটর হিসেবে যে প্রোস্টাগ্ল্যান্ডিন কাজ করে সেটাকে এটা ইভেন্ট করলো। তাহলে আলটিমেট কি, মানে প্যাসিভলি এখানে কোন কাজটা করলো? মূলত সে হচ্ছে ভেসোডাইলেটেশনটাকে প্রিভেন্ট করলো। ওকে, এটা হচ্ছে এ নম্বর। A 26-year-old woman developed hemolytic anemia after taking over-the-counter analgesic. The foremost step is in the mechanism of the injury of this condition is. আচ্ছা, এটা একটু মনে রাখবেন যে 26-year-old women hemolytic anemia after taking over-the-counter analgesic যদি হয়, তাহলে foremost step in the mechanism of cell injury, এখানে তার সেল ইনজুরির জন্য মেকানিজম কোনটা হিসেবে কাজ করেছে? সেটা হচ্ছে হলো এটা ফরমেশন অফ IgG and IgM অ্যান্টিবডিজ। ওকে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, a 35-year-old woman with renal transplant received anti-lymphocyte globulins. A week later, she experienced fever and hypotension. Which of the following mechanisms is responsible for this manifestation? আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, এবং আপনারা নিশ্চয়ই মাইক্রোবায়োলজির ইমিউনোলজি চ্যাপ্টারটা যদি পড়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ হবে যে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন গুলো হয়, সেগুলো হচ্ছে মূলত টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি। তো এখানে মূলত সেটাই বলছে যে রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তার অ্যান্টি লিম্ফোসাইটিক গ্লোবুলিন দেওয়া হয়েছে, তার মানে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড তার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়েছে। তাহলে এটা কোন টাইপের? টাইপ 3। ইমিউনোলজি চ্যাপ্টারটা পড়লে এটা আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, উত্তরটা হচ্ছে ডি। এবং এই যে এ ধরনের আর কি কি রয়েছে, এতগুলো উদাহরণ রয়েছে, আপনারা একটু দেখে নিতে পারেন। এরপরে a 16-year-old boy with a one-day history of sore throat, বুঝবেন এখানে ব্যাপারটা, হিস্ট্রিটা বলছে one day, okay, one-day history of sore throat was seen by his GP. On physical examination, the most prominent findings was pharyngeal purulent exudate. Which of the following types of inflammation does this boy have? ওকে, তাহলে একদিনের হিস্ট্রি, তারপরে ফ্যারেঞ্জিয়াল পুরুলেন্ট ডিসচার্জ, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। এটা কি ক্রনিক ইনফ্লামেশন, বা একদিনের মধ্যে কি অ্যাবসেস, ক্রনিক ইনফ্লামেশন এত কিছু হওয়ার চান্স আছে? একদিনের হিস্ট্রি মানে এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন। ওকে, a 58-year-old man with osteoarthritis of 4 years duration feels better after taking acetylsalicylic acid, যেটা নিয়ে আমরা কথা বললাম যে অ্যাসপিরিন খাওয়ার ফলে তিনি বেটার ফিল করছেন।
তাহলে মোস্ট লাইকলি টু বি দ্য রেজাল্ট অফ রিডাকশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইনফ্লামেটরি, কোন ইনফ্লামেটরি রিঅ্যাকশনটা রিডিউস হয়েছে? আমরা জানি যে অ্যাসপিরিন, আবারও একই কথা, লাইপোক্সিনেজ পাথওয়েটাকে ব্লক করে দেয়। ব্লক করার ফলে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি মেডিয়েটেড যে ভেসোডাইলেটেশন হয় সেটা মূলত হতে পারে না, যার ফলে তিনি বেটার ফিল করেন। কিন্তু উত্তরটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড ভেসোডাইলেশন, এটা হচ্ছে উত্তর। ওকে। A 25-year-old man with persistent low-grade fever and cough had a blood smear which showed a marked increase in the number of cells with a large bilobed nucleus. Which of the following cell types was seen in the smear? Okay, এখানে এতটুকু শুধুমাত্র দেখেন যে একজনের হচ্ছে ব্লাড স্মেয়ারে আমরা পেয়েছি লার্জ বাইলোব নিউক্লিয়াস। তাহলে এগুলোর মধ্যে বাইলোব নিউক্লিয়াস কোনটা আপনারা জানেন? সেটা হলো মনোসাইট। ওকে, শুরু হচ্ছে মনোসাইট উত্তর। অ্যাসকম জায়ান্ট সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা বলেছি যে নামধারী কিছু জায়ান্ট সেল রয়েছে, সেগুলো কোনটা কোথায় পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু মনে রাখি যে অ্যাসকম জায়ান্ট সেলটা আমরা পাই রিউমেটিক হার্ট ডিজিজে। কোথায় পাই আমরা? রিউমেটিক হার্ট ডিজিজে। তাহলে এখানকার উত্তর হচ্ছে রিউমেটিক। এইটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অনেকবার এসেছে। জেনথোমা তে আমরা পাই হচ্ছে টিটন জায়ান্ট সেল, তারপর টিউবারকুলোসিসে পাই ল্যাংহ্যান্স জায়ান্ট সেল। এরকম বিভিন্ন নামধারী জায়ান্ট সেল গুলো আছে, এগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, a woman who is allergic to cats visits a neighbor who has several cats. During the visit, she inhales cat dander, and within 5 minutes, she develops nasal congestion and abundant nasal secretion. মানে তার hypersensitivity reaction হয়েছে, তাই তো? বিড়ালের পশম ডেন্ডার যেটা, এটা দিয়ে যার হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে which of the following substance is most likely to produce this findings? খুবই সহজ জিনিস। এখন আপনারা বলুন যে এই হাইপারসেন্সিটিভিটি মানে অ্যালার্জিক রিঅ্যাকশন বা টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি হওয়ার জন্য যে সাবস্টেন্সটা প্রধান কাজ করে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে হিস্টামিন। সো এখানে উত্তরটা হচ্ছে হিস্টামিন, সি। A 58-year-old farmer with a hydatid cyst in the liver was admitted for elective surgery to remove the cyst. Which of the following white blood cells types will be raised in this patient's preoperative full blood count? আচ্ছা, 58-year-old farmer with a hydatid cyst। আচ্ছা, এখন দেখুন তো hydatid cyst কি দিয়ে হয়? আপনারা নিশ্চয়ই জানেন সেটা কি কি দিয়ে হয়? Echinococcus granulosus। এখন বলুন সেটা কি ধরনের অর্গানিজম? সেটা হচ্ছে একটা প্যারাসাইট। তো প্যারাসাইটিক ইনফেস্টেশনের ক্ষেত্রে ব্লাড পিকচারে আমরা কোনটাতে রেস্ট পাবো বলুন তো? আপনারা জানেন যে প্যারাসাইটিক ইনফেস্টেশনের ক্ষেত্রে ইওসিনোফিলিক লিউকোসাইটোসিস হয়, মানে ইওসিনোফিল পরিমাণটা বেড়ে যায়, তাই না? তাহলে আমরা ব্লাড পিকচারে কোনটার কাউন্ট বেশি পাবো? ইওসিনোফিল। সো দ্য আনসার ইজ দ্য ইওসিনোফিল। Which cells are widely distributed in both acute and chronic inflammation of connective tissue? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে what are the cells of acute inflammation, what are the cells of chronic inflammation? এইটা আরো গুরুত্বপূর্ণ যে acute এবং chronic দুটার ক্ষেত্রে আমরা যে সেলটা পাই, just for your information, সেটা হচ্ছে mast cell. So mast cell is the answer. Okay, and this is the last and final question. A 5-year-old child reaches up to the stove and touches a pot of boiling soap. So, which within several hours, there is marked erythema of the skin of the fingers on the child's right hand and small blisters appear on the finger. তাহলে একটা বয়লিং সোপ টাচে এসে তার ব্লিস্টার হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই ব্লিস্টার গুলোকে which of the following terms best describe this process? এই ব্লিস্টার যে হয়েছে এগুলোতে আসলে কি ধরনের কালেকশন জমা হয়েছে সেটাই বলা হচ্ছে। এখানে কি ফিব্রিনাস হবে? এখানে কি পুরুলেন্ট হবে? না, আমরা জানি যে ব্লিস্টার, আপনারা জানেন যে মূলত ব্লিস্টার গুলোর ভিতরে পানি থাকে বলা যায়, হ্যাঁ, তরল। তাহলে সেটাকে আমরা বলবো আসলে সেরাস ইনফ্লামেশন। এখানে আসলে হয়েছে সেরাস ইনফ্লামেশন, এটাই হলো এখানকার আনসার সি নাম্বার 2। তাহলে উত্তরটা হচ্ছে সি, সেরাস ইনফ্লামেশন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর concentrated participation in our this solve class. Many well wishes for you, my beloved brothers and sisters, especially my special dua for you for your successful performance in the upcoming FCPS Part 1 exam. আপনারা সকলেই আপনাদের কাঙ্ক্ষিত ভালো ফলাফলটি অর্জন করুন, এই প্রত্যাশায় আমার ভাই বোনদের কাছ থেকে আমরা আজকের সব ক্লাস থেকে এখানে ইতি টানছি। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, জেনেসিস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।